যেও না ইয়াশ, আজকের দিনটা প্লিজ। আমি আর বিরক্ত করব না তোমায়। ইয়াসের কেমন অস্বস্তি হচ্ছে। রুহির প্রতি বিন্দুমাত্র ভালোবাসাও নেই তার মনে, কিন্তু এভাবে ওকে প্রশ্রয় দিলে তো নিজের কাছেই নিজেকে দোষী মনে হবে পরে। ইয়াস কিছু বলতে চেয়েও চুপ করে গেল। নীরবতা ভেঙে কথা বলল রুহি। একটা অন্যায় আবদার করবো ইয়াশ, রাখবি তুমি? ইয়াস কথা বলল না, তাকিয়ে রইল রুহির দিকে। আবারও নিশ্চয়ই অবুঝের মতো ভালোবাসা চাইবে ইয়াসের। রুহি কেন বোঝে না? ইয়াস তার সবটুকু ভালোবাসা দিয়ে দিয়েছে উপমাকে। ইয়াসের উত্তরের অপেক্ষা না করে রুহি বলল আবারও। একবার ভালোবাসি বলবে ইয়াশ? মিথ্যে করে হলেও একবার প্লিজ বলো না তুমি আমাকে ভালোবাসো। চোখ বন্ধ করে শ্বাস ফেলল ইয়াস। মনে মনে প্রচণ্ড রাগ হলেও আপাতত নিজেকে সংযত করলো সে। রুহি অসুস্থ, রেগে কিছু বলে বসলে হয়তো কষ্ট পাবে। নিজেকে শান্ত করলো ইয়াস, বলল রুহিকে। তুমি তো অবুঝ নও রুহি, কেন বারবার এমন অন্যায় আবদার করছো? মনে একজনকে রেখে মুখে আরেকজনকে ভালোবাসি বলে পাপ, জানো না? আমার কাছে তুমি সবার আগে ইয়াশ, সব পাপ পুণ্যের ঊর্ধ্বে তুমি। একবার বলো না ইয়াশ তুমি আমাকে ভালোবাসো, মিথ্যে করে হলেও একবার বলো। আমি তো সারা জীবন অন্যায় করে এসেছি, তোমাকে ভালোবেসে তুমিও আজকে একটু অন্যায় করো। একবার আমাকে ভালোবাসি বলো। কিছুক্ষণ চুপ থেকে নিচু স্বরে বলল ইয়াস। রুহি। রুহি ছেড়ে দিল ইয়াসের হাত। বুঝলো ইয়াস শুনবে না ওর কথা। রুহির ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেলেও ঠোঁটের কোণে এক চেলতে হাসি নিয়ে বলল ইয়াসকে। আমাকে ভালোবাসি বলতে হবে না ইয়াশ, তুমি ভালো থেকো, আমাকে একটু মনে রেখো, তাহলেই হবে। কথাটা বলা শেষ করে কিছুক্ষণ থেমে আবারও বলল রুহি। চা নিয়ে আসবে? মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল ইয়াস। উঠে গেল চা নিয়ে আসবে বলে। কাশফিয়ারা সবাই এখনও দাঁড়িয়ে আছে আগের জায়গাতে। অন্য সময় রুহির মুখে ইয়াসের কথা শুনলে রাগ হয় কাশফিয়ার, কিন্তু আজকে যে খুব কষ্ট হচ্ছে ওর। বুঝতে পারছে মেয়েটা কতটা ভালোবাসে ইয়াসকে। কাশফিয়ার রাগ হচ্ছে নিজের ওপরেই। ও যদি ইয়াসের জীবনে না আসতো তাহলে তো রুহি এইভাবে কষ্ট পেত না। ইয়াস নিশ্চয়ই সাড়া দিত ওর ভালোবাসার ডাকে। কাশফিয়ার মুখটা কেমন বেজার করে রেখেছে। রুহির জন্য হয়তো খারাপ লাগছে ওর। উজ্জ্বল লক্ষ্য করলো এটা চোখের পানি মুছে বলল কাশফিয়াকে। রোহির কথা তুমি রাগ করো না কাশফিয়া, ওর মাথা ঠিক নেই, অসুস্থতায় আমিও কিছু বলি না। ও আর কয়দিন বলো? আমার বোনের জন্য তোমাদের মধ্যে কোনো ঝামেলা হোক আমিও চাই না। নিজেকে ধাতস্থ করে উত্তর দিল কাশফিয়া। আমি রাগ করিনি ভাইয়া। কাশফিয়ার উত্তরে খুশি হলো উজ্জ্বল। সবাইকে নিয়ে চলে যেতে চাইলো এখান থেকে। রুহি না হয় আর একটু সময় এখানে বসুক। কাশফিয়াও সায় জানালো উজ্জ্বলের কথায়। ততক্ষণে চায়ের কাপ হাতে ইয়াস এসে দাঁড়িয়েছে রুহির সামনে। রুহি হাসি মুখ করে তাকিয়েছে ওর দিকে। চায়ের কাপটা হাতে নেবে তখনই কানে আসলো কাশফিয়ার চিৎকার। কি হলো বুঝতে না পেরে সবাই তাকালো ওর দিকে। রুহি হয়তো কিছু আন্দাজ করলো কাশফিয়াকে ছুটে আসছিল ইয়াসের দিকে। ওকে সরিয়ে দিয়ে গিয়ে নিজেই দাঁড়ালো ইয়াসের সামনে। কোনো কিছুর বিকট শব্দে কেঁপে উঠল সবাই। ইয়াসের চোখ মুখে রক্তের ছেটে এসে পড়ল। কী হলো বুঝে ওঠার আগেই রুহির শরীরটা লুটিয়ে পড়ল মাটিতে। ক্যাফের লোকজন সবাই এসে জড়ো হয়েছে জায়গাটাতে। উজ্জ্বল সবটা লক্ষ্য করে বুঝলো কেউ গুলি মেরেছে রুহির ওপরে। হাত থেকে রক্তক্ষরণ হচ্ছে ওর। যেই ছেলেটা গুলি করেছে তাকে ধরতে পারেনি কেউই। কিছু বুঝে ওঠার আগেই গাড়িটা পালিয়েছে ক্যাফের সীমানা ছেড়ে। ইয়াস পাথরের মতো দাঁড়িয়ে আছে ওখানে। কাশফিয়া ওর কাছে গিয়ে হাতে সামান্য ঝাঁকুনি দিয়ে বলল, দাঁড়িয়ে আছেন কেন? রুহি আপুর হাতে গুলি লেগেছে, হাসপাতালে নিতে হবে তো এক্ষুনি। স্তব্ধ ইয়াস ফিরে কাশফিয়ার মুখপানে। কিছুক্ষণ আগের ঘটনা চোখের সামনে ভেসে উঠল আবারও। রুহির হাতে গুলি লেগেছে, মাটিতে পড়ে গেছে ওর নিথর দেহ। অথচ গুলিটা লাগার কথা ছিল ইয়াসের বুকে। ওকে বাঁচাতে গিয়ে রুহির এই অবস্থা ভাবতে এই বুকটা কেঁপে উঠছে বারবার। ইয়াস দ্রুত বসে পড়ল রুহির কাছে। রুহির মাথাটা নিজের কোলে নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, রুহি তোমার কিছু হবে না, আমি আছি তো। রুহি নিভু নিভু চোখে তাকালো ইয়াসের মুখপানে। নিজের রক্তমাখা হাতটা ওর গালে ছুঁয়ে বলল, একবার আমাকে ভালোবাসি বলো না ইয়াশ, একবার বলো। ইয়াস চুপ করেই রইল। উদ্যত হলো রুহিকে কোলে তুলে হাসপাতালে নিয়ে যাবে বলে। নিজের সবটুকু শক্তি দিয়েই ইয়াসকে আটকালো রুহি। আবার বলল একই কথা। কাশফিয়ার খুব কষ্ট হচ্ছে রুহির এমন অবস্থা দেখে।
ইয়াশ এতটা কঠোর পাষাণ কি তবে রুহির জন্যই? কাশফিয়াকে ভালোবাসে সে, কেন একবার শুনছে না রুহির কথা? কাশফিয়া কান্না করতে করতে বলল ইয়াশকে। আপনি এত পাষাণ কেন? একবার বলুন না ভালোবাসি। ইয়াশ বড় একটা শ্বাস ফেলল। কাশফিয়া যে আবেগী হয়ে কথাগুলো বলছে ভালো করেই জানে সে। রুহির মুখটার দিকে তাকালো ইয়াশ, পরে আবারও কাশফিয়ার মুখের দিকে তাকিয়ে বলল আস্তে করে, ভালোবাসি। ইয়াশের কথায় ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল রুহির। রুহি জানে ইয়াশ তার উপমাকেই ভালোবাসি বলেছে, তবু তো শুনল ওর কথা, মিথ্যে করে হলেও বলল ভালোবাসি। এই ভেবেই শান্তি পেল রুহি। ইয়াশ তাকিয়ে আছে রুহির হাসি মাখা মুখটার দিকে। এমন অবস্থাতেও মানুষ হাসতে পারে, এই রুহি কি দিয়ে তৈরি ভেবে পায় না সে। রুহি সবার দিকে একবার তাকালো, কাশফিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, আমার না হওয়া প্রিয় মানুষটাকে তুমি ভালো রেখো কাশফিয়া, যত্নে রেখো ওকে। তোমাদের ভালোবাসা বেঁচে থাকুক আজীবন। কথাটা বলেই কষ্ট করে বড় বড় শ্বাস ফেলল রুহি। ইয়াশের মুখের দিকে তাকালো সে, কেমন বিধ্বস্ত লাগছে ইয়াশকে। চোখের কোণে পানি জমেছে ওর। আজকে প্রথম রুহি ইয়াশের চোখে নিজের প্রতি একরাশ মায়া দেখছে। রুহি নিজেকে সামলে বলল ইয়াশকে, আমার মৃত্যুর জন্য কখনোই নিজেকে তাই করো না ইয়াশ। আমি আগেই বুঝেছিলাম আমার সময় শেষ, তাই তো তোমাকে ডেকে আনলাম শেষ দেখা দেখবো বলে। ইয়াশ বরাবরের মতোই মিথ্যা আশ্বাস দিয়ে বলল রুহিকে। তোমার কিছু হবে না রুহি, আমি তোমার কিছু হতে দেব না। প্রতি উত্তর করলো না রুহি। ওর মুখ দিয়ে কথা বের হচ্ছে না আর, চোখের পাতা দুটো লেগে আসছে বারবার। তাকানোর শক্তিটুকু নেই আর রুহির মধ্যে। নিজের সবটুকু ভর ইয়াশের ওপরেই ছেড়ে দিল রুহি। কি হলো বুঝতে পেরে উজ্জ্বল আর বাকিরা চিৎকার দিয়ে উঠল। বারবার ইয়াশকে বলল রুহিকে গাড়িতে তুলতে, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। দেরি করলো না ইয়াশ, দ্রুত কোলে তুলে নিল রুহিকে। হাসপাতালের করিডোরে পায়চারি করছে উজ্জ্বল। কাশফিয়া তখন থেকে কান্না করে যাচ্ছে রুহির জন্য। কাশফিয়া তখন দেখেছে গাড়িতে বসে থাকা লোকটাকে, ইয়াসেই টার্গেট করেছিল লোকটা। কাশফিয়া তো ওকে বাঁচাতে চেয়েছিল, ছুটে এসেছিল ইয়াসের কাছে, কিন্তু ওকে সরিয়ে দিয়ে রুহি যে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দেবে জানা ছিল না কাশফিয়ার। কেন করলো রুহি এমন? এইসব ভাবছে আর কান্না করছে কাশফিয়া। কান্না করতে করতে চোখ দুটো ফুলে গেছে ওর। ইয়াস পাশেই দাঁড়িয়ে আছে, একবার কাশফিয়ার দিকে তাকিয়ে আবারও চোখ ফিরিয়ে নিল সে। কত শত চিন্তায় আসের মাথায়। তখন কে এসেছিল ওকে মারতে? নিশ্চয়ই ঈশান। কিন্তু ঈশান এত তাড়াতাড়ি সুস্থ হলো কিভাবে? ঘুরে ফিরে বারবারই আসে সন্দেহ যাচ্ছে ঈশানের দিকেই। কাশফিয়াকে জিজ্ঞেস করতে যাবে কিছু, তখনই ডাক্তাররা বেরিয়ে এলো কেবিন থেকে। ইনায়াও ছিল সেখানে। ইয়াস ছুটে গেল ইনায়ার কাছে, উদ্বিগ্ন হয়ে বলল ওকে, রুহি কেমন আছে ইনায়া? ঠিক হয়ে যাবে তো? চুপ করে রইল ইনায়া। উপস্থিত সবাই অপেক্ষা করছে ইনায়ার উত্তরের জন্য। ইনায়া সবার চিন্তিত মুখগুলোর দিকে তাকালো, দীর্ঘশ্বাস ছেড়ে বলল ইয়াসকে, রোহি আর নেই ইয়াশ, ওর আয়ু হয়তো এতটুকুই ছিল। কয়েক পা পিছিয়ে গেল ইয়াস। অন্ধকারে ঢেকে গেল ওর পুরো মুখ। চোখ বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা পানি। হ্যাঁ, ইয়াস কাঁদছে। এই প্রথম হয়তো সে কারোর জন্য কাঁদছে। ইয়াসের যে প্রচণ্ড রকমের অনুশোচনা হচ্ছে, বারবার রুহির মৃত্যুর জন্য নিজেকেই দোষারোপ করে যাচ্ছে সে। ইনায়ার মুখ থেকে কথাটা শুনেই কাশফিয়া শব্দ করে কান্না করে দিল, সাথে সিমি আর আফিয়াও। উজ্জ্বল পাথরের মতো দাঁড়িয়ে আছে, চোখের পানিও শুকিয়ে গেছে ওর। হিস, কত কত অপূর্ণ ইচ্ছে নিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করলো ওর বোনটা। মেয়েটার ভাগ্যে আল্লাহ খুব সুখ লিখলেননি, হয়তো তাই হলো এমন। রুহি ইয়াসের প্রতি এতটা দুর্বল, তা এখানে না আসলে হয়তো বুঝতেও না উজ্জ্বল। কতটা ভালোবাসে ওর বোন ইয়াসকে, নিজের জীবন দিতেও যে দ্বিধাবোধ করলো না সে একবারও। কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল উজ্জ্বল। এখন আর এত কিছু ভেবে কি হবে? যে যাওয়ার সে তো চলেই গেছে। উজ্জ্বল কথা না বলে এগিয়ে গেল রুহির কেবিনের দিকে। বোনের প্রাণহীন দেহটার কাছে বসে রইল কিছুক্ষণ। কান্না করবে না ভেবেও কান্না করে দিল উজ্জ্বল। সেও তো মানুষ, কষ্ট তারও হয়। মা বাবার পরে আপন বলতে তো রুহিই ছিল। মেয়েটাও স্বার্থপরের মতো চলে গেল ওকে ছেড়ে। কে উজ্জ্বলকে ভাইয়া বলে ডাকবে এবার? ভুলভাল কাজ করে বসলে কেই বা বকাবকি করবে? কথাগুলো ভাবছে আর অঝরে কাঁদছে উজ্জ্বল। জাঁপটে ধরেছে রুহির প্রাণহীন নিস্তেজ শরীরটা। রুহির মৃত্যুর আজ প্রায় 4 মাস হতে চলল। ওকে কবর দেওয়া হয়েছে দেশেই। অদ্ভুতভাবে রুহির মৃত্যুর পর থেকে ঈশানকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কারোরই বুঝতে বাকি নেই যে কাজটা ঈশানের। ইয়াসও সেই দিনের পর থেকে পাগলের মতো খুঁজছে ঈশানকে।
নিজ হাতে মারতে না পারলে শান্তি পাবে না সে। ইয়াশ বসে আছে ওর অফিস রুমে, ভাবছে কথাগুলো। হঠাৎই ড্রয়ারে রাখা একটা হলুদ খামটার দিকে চোখ যায় ওর। দীর্ঘশ্বাস ফেলে খামটা হাতে তুলে নেয় ইয়াশ। ভিতরে রাখা গুটি গুটি অক্ষরে লেখা চিঠিটা বের করে পড়তে শুরু করে সে। আমার না হওয়া প্রিয় মানুষ, তুমি নিশ্চয়ই আমার চিঠিটা পড়ছো। তুমি যখন আমার এই চিঠিটা পড়বে তখন হয়তো আমি তোমার থেকে অনেক দূরে, শত আলোকবর্ষ দূরে, চাইলেও যেখান থেকে ফিরে আসা যায় না। জানো তো ইয়াশ, তুমি আমার হবে না জেনেও আমি সব সময় চেয়ে গেছি তোমাকে। তুমি কি ভাবলে আমি বাঁচতে চাই বলে ছুটে এসেছি এত দূর? না ইয়াশ, যে জীবনে তুমি নেই সেই জীবন রেখে আমি কি করব? সব কিছু পেলেও যে তোমার শূন্যতা থেকে যাবেই আজীবন। এত অপূর্ণতা নিয়ে বাঁচা যায় বলো? আমি তোমাকে দেখব বলে এসেছি, শেষবারের মতো চোখের দেখা দেখব বলে। মুখে তোমাকে ভুলে গেছি বললেও যে আমার পাগল মনটা সারাক্ষণ খুঁজে বেড়ায় তোমাকে, পেতে চাই তোমার ভালোবাসা। আমার তৃষ্ণার্ত চোখজোড়া বারবার দেখতে চাই তোমাকে। মাঝে মধ্যেই তোমার উপমার প্রতি আমার অনেক হিংসা হয় ইয়াশ। কেন আল্লাহ ওর ভাগ্যটা আমাকে দিলেন না? পরক্ষণেই আবার ভাবি আমার ভাগ্যে আল্লাহ হয়তো তোমাকে লেখেননি। উনিও চান না তুমি আমার হও। নিয়তি ভেবেই সান্ত্বনা দিই নিজেকে, কিন্তু এত কিছু করেও ভুলতে পারি না তোমাকে। বারবার মনে পড়ে তোমার কথা। তোমার উপমা তো ভাগ্যবতী ইয়াশ, সে তোমার ভালোবাসা পেয়েছে, যত্ন পেয়েছে, তোমার বুকে ঠাঁই পেয়েছে। কত সহজে সে না চেয়েও পেয়ে গেল তোমাকে। আর আমাকে দেখো, আমি কেবল ধ্বংস করতেই জানি, তাই তো এত করে চেয়েও পেলাম না তোমাকে। তবে আমার আফসোস নেই, আমি জানি শেষবার তুমি ফেলবে না আমার কথা। মিথ্যা করে হলেও একবার ভালোবাসি বলবে আমাকে। না বললে আমি জোর করেই বলেই নেব। এক জীবনে এত অপূর্ণতা নিয়ে আমি মরেও কি শান্তি পাবো না? আবারও বলছি ইয়াশ, তুমি ভালো থেকো। পৃথিবীর সবটুকু সুখ তোমার হোক, সব ভালো তোমার ভাগ্যেই থাকুক। আমায় তুমি মনে রেখো, ভালোবাসায় না হোক ঘৃণায় রেখো, তবু প্লিজ মনে রেখো। আমার হাত কাঁপছে, চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। আমি আর লিখতে পারছি না ইয়াশ। নিজের উপর আজ হাসি পাচ্ছে আমার। আমি কত নির্লজ্জ দেখো। মৃত্যুর মুখে দাঁড়িয়েও আমি তোমাকেই চাইছি। সত্যি আমি তোমাকে চাই। এই জীবনে যদি না পাই তবু বড় জীবনে যেন তোমাকে পাই। ভালো থেকো আমার না হওয়া ভালোবাসার মানুষ। আমার না হলেও তুমি অন্যের হয়ে ভালো থেকো। ফোনের রিংটনের আওয়াজে ধ্যান ভাঙল ইয়াশের। হাতের চিঠিটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল ইয়াশ, তুমি কেন আমাকে এত ভালোবাসলে রুহি? আমি যে তোমার ভালোবাসার যোগ্য ছিলাম না কোনো কালেই। আমার জন্য নিজের জীবন দিতেও ভাবলো না একবার। অথচ আমি মানুষটা কত নিষ্ঠুর। তোমার প্রতি এক বিন্দু ভালোবাসার জন্মালো না আমার। তোমাকে ভালো না বাসলেও আমি মনে রেখেছি, আমার হৃদয়ের গভীরতম স্থানে রেখে দিয়েছি তোমাকে যত্ন করে। ফোনের রিংটন বেজে যাচ্ছে বারবার। বিরক্তিতে কপাল কুচকালো ইয়াশ। চিঠিটা যত্ন করে রেখে দিল যেখানে ছিল সেখানেই। ফোনটা হাতে তুলেই দেখলো উজ্জ্বল কল দিয়েছে ওকে। বলো ভাইয়া। তুমি আসবে না ইয়াশ? না। তোমার উপমা আর অ্যাক্সিডেন্ট হয়েছে, হাতে পায়ে আর মাথায় প্রচণ্ড ব্যথা পেয়েছে। তুমি না ওকে ভালোবাসো? ভালোবাসা মানুষ কীভাবে কষ্ট দিচ্ছ যে? ইয়াশের চোখে মুখের ভাবভঙ্গি পরিবর্তন হয়ে গেল মুহূর্তেই। ওর উপমার অ্যাক্সিডেন্ট হয়েছে মানে? ইয়াশের যে চিন্তা হচ্ছে, উপমার অবস্থা কেমন ভাবলে ভেতরটা কেঁপে উঠছে বারবার। চোখ বন্ধ করে বড় একটা শ্বাস ফেলল ইয়াশ। নিজেকে শান্ত করে বলল উজ্জ্বলকে, আমি আসছি। কাশফি আর ইয়াশের মধ্যে তুমুল ঝগড়া হয়েছিল কিছুদিন আগে। কলেজে কোনো একটা ঝামেলা হওয়ায় ইয়াশের তখন মাথা গরম ছিল। কাশফিয়া না বুঝেই রিয়াক্ট করেছে, তাই ইয়াশও নিজেকে সংযত রাখতে পারেনি, যা তা বলে দিয়েছে কাশফিয়াকে। সেদিন দ্বিতীয়বারের মতোই ইয়াশের রাগ দেখেছিল কাশফিয়া, কিন্তু ওরও যে অভিমান হয়েছিল, তাই তো ইয়াশকে ছেড়ে চলে এসেছিল ভাইয়ের কাছে। এক সপ্তাহ মতো কাশফিয়া ছিল ওর ভাইয়ের কাছে। ইয়াশ একদিনও দেখা করতে আসেনি ওর সাথে, কল দিয়েও জিজ্ঞেস করেনি কেমন আছে। এই জন্যই অভিমান হয়েছে কাশফিয়ার। যত দিন যাচ্ছে ও কেমন মূল্যহীন হয়ে যাচ্ছে ইয়াশের কাছে। এরকম হলে এই সম্পর্কটাও টিকবে না বেশি দিন। কাশফিয়ার মন খারাপ দেখে কৌশিকই বারবার বলেছিল দেশে যাওয়ার কথা। কাশফিয়ারও মনে হলো এরকমটাই
কতদিন মামিকে দেখে না সে। ইয়াসের বাড়ির লোকেদের সাথে মাঝে মধ্যে কথা হয়, দেশে গেলে সবার সাথে দেখা হবে ভেবেই ভাইয়ের কথায় অমত করেনি কাশফিয়া। আজ 3 দিন হলো কাশফিয়ারা সবাই বাংলাদেশে এসেছে। কৌশিক বা ইনায়াকে কিছু না বলেই কাশফিয়া একা চলে এসেছে খন্দকার মঞ্জিলে। রুহির মৃত্যুর পর সেই দিন আবারও খন্দকার মঞ্জিলে ফিরে এসেছিল আনন্দ। সবাই ভেবেছিল ইয়াসও এসেছে হয়তো, কিন্তু সবটা শুনে আবারও মুখ জুড়ে চিন্তার ভিড় জমিয়েছিল সবার। কাশফিয়া কোনোভাবে সামলালো সবটা। কৌশিকের মধ্যে ওকে নিতে আসলেও যায়নি, থেকে গেছে ও বাড়িতে। সারা দিন কাটতো কাশফিয়ার মমির সাথে কথা বলে, কিন্তু মমিটা হুট করে কোথায় যেন হারিয়ে গেল। কাশফিয়ার ভয় হলো, এক তো ইয়াসকে না বলে মমিকে নিয়ে এসেছে, আবার হারিয়ে ফেলেছে। এসব শুনলে ইয়াস নিশ্চয়ই ছেড়ে দেবে না ওকে। বিড়ালটা তো ওর অনেক পছন্দের। কাশফিয়া মমিকে খুঁজতে খুঁজতে পেয়েও গেল, কিন্তু ওকে হাতে নেবে তখনই কোথা থেকে ছুটে আসলো একটা গাড়ি। তারপর আর কি, হাতে পায়ে মাথায় ব্যথা পেল অনেক। বিছানায় পড়ে আছে 2 দিন যাবৎ। সেমির মুখে শুনেছিল ইয়াস নাকি আসবে বলেছে, কিন্তু 2 দিন হয়ে গেল এখনও আসার নাম নেই ওনার। কাশফিয়ার ভিতরটা পুড়ছে, কষ্ট হচ্ছে খুব। বারবার মনে হচ্ছে ইয়াস ওকে আর ভালোবাসে না আগের মতো। কাশফিয়ার শুয়ে আছে বিছানায়, মমি বসে আছে ওর পাশে। কেমন করে তাকিয়ে আছে কাশফিয়ার মুখটার দিকে। কাশফিয়ার ঠোঁটের কোণে হাসি টানল, মমির গায়ে হাত বুলিয়ে বলল, কি হলো মমি, তোর তিত করলা মালিকটাকে মিস করছিস? ওই লোক তো আমাদের মিস করে না, তুই কেন মিস করবি? মালিকের জন্য বেশি মন খারাপ হলে আমি কিন্তু তোকে রাস্তায় ছেড়ে আসবো। কাশফিয়া শান্ত কণ্ঠে শাসালো মমিকে। মমি কী যেন বুঝলো, হেঁটে গিয়ে কোলে উঠে বসলো কাশফিয়ার। কাশফিয়া কিছুক্ষণ মমির দিকে তাকিয়ে হাত বুলিয়ে দিল ওর গায়ে। মমিও ঘাপটে মেরে বসে রইল ওর কোলে। অনেক চেষ্টার পর চোখের পাতাটা মাত্রই লেগেছিল কাশফিয়ার। কোনো কোনো কিছুর আওয়াজ চোখে খুললে তাকালো সে। জানালার দিকে চোখ যেতেই ধরফড়িয়ে উঠল বিছানা থেকে, চিৎকার দিয়ে ডেকে উঠল ইয়াসকে। কাশফিয়ার গলার আওয়াজ কানে গেছে ড্রয়িং রুমে বসে থাকা সবার। সোফিয়া বেগম সহ বাকিরা দৌড়ে এসেছেন ইয়াসের রুমে। বৌমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিলেন সোফিয়া বেগম। উদ্বিগ্ন হয়ে বললেন, কি হয়েছে মা? পায়ে ব্যথা পেয়েছিস? কি লাগবে আমাকে বল। কথা নেই কাশফিয়ার মুখে। ও তো এক ধ্যানে তাকিয়ে আছে জানালার দিকে। উজ্জ্বল লক্ষ্য করলো বিষয়টা। কাশফিয়ার মুখের দিকে তাকাতেই কপালে ভাঁজ পড়ল ওর। মেয়েটা এমন ভয় পেয়ে আছে কেন? কে এমন দেখেছে যে এইভাবে ভয় পাচ্ছে? কৌতূহল থেকেই জানতে চাইলো উজ্জ্বল। জানালার দিকে এমনভাবে তাকিয়ে কি দেখছো কাশফিয়া? কি দেখে এভাবে চিৎকার দিয়ে উঠলে তুমি? ঈশান ভাইয়াকে দেখেছি মাত্রই, ও কেমন করে তাকিয়েছিল আমার দিকে। আমার ভয় লাগছে ভাইয়া, আমি চলে যাব এখান থেকে। কথাগুলো বলে থামলো কাশফিয়া। বুকটা ধুকধুক করছে এখনও। কেমন ভয় ভয় লাগছে ওর। ঈশান এখানে কেন আসলো? ওর রুমেই বা কেন ওকে ঝুঁকে মারলো? কত শত ভাবনা কাশফিয়ার মাথায়। ঈশানের নামটা শোনা মাত্রই সোফিয়া বেগমের মুখটা কেমন অন্ধকারে থেকে গেছে। হয়তো খুশি হননি এই নামটা শুনে। রুহির মৃত্যুর পর থেকে দেখা নেই ঈশানের। এমনকি এর 3-4 দিন আগেই বাড়ি ছেড়েছিল সে। তারপর থেকে আর দেখা হয়নি ঈশানের সাথে। ইয়াসের কথায় আর ঈশানের ব্যাপারটা হয়ে যাওয়ায় 2-2 4 মেলাতে খুব একটা সমস্যা হয়নি সোফিয়া বেগমের। সেই দিনের পর থেকে তীব্র ঘৃণা জন্মেছে ওনার ঈশানের প্রতি। ওর কথা মাথায় আসলেই বারবার মনে পড়ে উজ্জ্বলের সেদিন বলা কথাটা। উজ্জ্বল বলেছিল যেদিন ওনার বা বাড়ির কারোর বিরাট কোনো ক্ষতি করবে ঈশান, সেদিনই বুঝবেন দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিলেন। উজ্জ্বলের কথাই সত্যি হলো অবশেষে। ফুলের মতো মেয়েটাকে ঈশান মেরে ফেলেছে। ভাবলেও কষ্টে ভিতরটা ফেটে যায় ওনার। উজ্জ্বল একটা পানির গ্লাস এনে ধরেছে কাশফিয়ার সামনে, ইশারা করে বলেছে ওকে, শান্ত হও কাশফিয়া, তুমি ঠিক কি দেখেছো আমাকে বুঝিয়ে বলো। ঈশান বাড়িতে আসলে তো মেইন গেট দিয়েই ঢুকবে। দারোয়ানকে বলে দেওয়া হয়েছে ওকে আশেপাশে দেখলে যেন সবার আগে আমাকেই খবর দেওয়া হয়। আমাকে তো কেউ কিছুই বলেনি। তুমি হয়তো ভুল দেখেছো। না না, আমি ঠিক দেখেছি, ওইটা ঈশানই ছিল। উজ্জ্বল আর বাকিরা শান্ত হতে বলল কাশফিয়াকে, কিন্তু ওর কেমন ভয় লাগছে, কোনোভাবেই নিজের মনকে শান্ত করতে পারছে না। বারবার মাথায় আসে ঈশান কেন এসেছে এখানে, সব রেখে ওর রুমের জানালার সামনেই বা কেন উকিঝুঁকি মারছিল। কাশফিয়া আস্তে ধীরে বিছানা থেকে উঠতে চাইলে পায়ে অসহ্য ব্যথায় চোখ মুখ কুচকে বসে পড়ল আবারও। পায়ে হাত দিয়ে কান্না করছে কাশফিয়া। এর মধ্যেই শোনা গেল কারো গম্ভীর কণ্ঠস্বর, এগুলো হলো অতিরিক্ত পাকনামের ফল। আমার কথা অমান্য করে শাস্তি দিয়েছেন আল্লাহ তোমাকে। পরিচিত কণ্ঠস্বর কানে আসায় সবার সাথে সাথে কাশফিয়াও তাকালো দরজার দিকে। চোখে মুখে চিন্তা সরে গেল সবার। ইয়াসের আসাতে খুশি হলেন সকলেই। সোফিয়া বেগম আর আফিয়া চলে গেলেন ইয়াসের জন্য খাবার বানাতে। উজ্জ্বল তার মেয়েকে নিয়ে বেরিয়ে গেল ওদের রুম থেকে। কাশফিয়া এখনও রেগে তাকিয়ে আছে ইয়াসের দিকে।
লোকটা দিন দিন এমন পাষাণ হয়ে যাচ্ছে কেন? ওর কান্না দেখে কি খুশি লাগছে ওনার? ইয়াশ এসে বসলো কাশফিয়ার পায়ের কাছে, হাত দিয়ে দেখলো কতটা ব্যথা পেয়েছে। কাশফিয়া আস্তে আস্তে পাটা সরিয়ে আনলো ইয়াশের থেকে, অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল অভিমানী স্বরে, আল্লাহ আমাকে কি শাস্তি দিবেন? সব শাস্তি তো আপনিই দিচ্ছেন। তুমি আমাকে কম শাস্তি দিচ্ছ? কাশফিয়া কথা বলল না, চুপ করে তাকিয়ে রইল আগের মতো। ইয়াশ এগিয়ে আসলো কাশফিয়ার কাছে, নিজের দুহাতের আঁচলায় ওর ছোট্ট মুখটা নিয়ে চাওয়ালো নিজের দিকে। চোখের পানি মুছে দিয়ে বলল সে, কান্না করো না উপমা, কান্না করলে তোমাকে খুব বাজে দেখায়। আমার উপমাকে হাসিতেই মানে। ইয়াসের নরম কথায় মন গড়ল না কাশফিয়ার, ঝাড়া মেরে ওর হাত দুটো সরিয়ে দিল সে, নাক টেনে বলল আগের মতো করেই, আমি তো আপনার কেউ হই না, আমি কান্না করলেই বা কি আপনার? ইয়াশ ঘাড় কাত করে তাকিয়ে আছে কাশফিয়ার দিকে, বুকে হাত রেখে বলল শক্ত কণ্ঠে, তুমি কান্না করলে আমার এইখানটায় চিনচিন ব্যথা করে। ইয়াসের মন বোলানো কথায় প্রতিবারের মতোই গলে গেল কাশফিয়া। এই লোকটার উপর রাগ করে থাকতে পারে না সে, কীভাবে বা থাকবে? যত ঝগড়া ঝামেলাই হোক, এই মানুষটা যে ওকে আগলে রাখে নিজের সবটা দিয়ে। প্রতিবার না বুঝেই নির্বোধের মতো ঝামেলা পাকায় কাশফিয়া নিজেই, কিন্তু পরে আবারও ইয়াশ মানিয়ে নেয় সবটা। এবার তার উল্টোটা হয়েছে, ইয়াশ ওকে বুঝাবে দূর কথাটা পর্যন্ত বলেনি। হয়তো কাশফিয়ার কাজে রেগে গিয়েছিল খুব, তাই তো এত অভিমান জমেছে ওর। ইয়াশ কাশফিয়ার হাত ধরে নিজের কাছে নিয়ে এলো, ওর নরম সুন্দর হাতটাতে চুমু দিল পরপর কয়েকটা। কাশফিয়ার রাগ কমলেও বুঝতে দিল না তা, এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিল ইয়াশের থেকে, অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, চলে যান এখান থেকে। কিছুক্ষণ চুপ করে বসে থেকে উঠে দাঁড়ালো ইয়াশ। কাশফিয়া এত সময় ভালো করে তাকালো ওর দিকে, সে বলেছে অমনি ইয়াশ চলে যাচ্ছে? এই ভেবে আবারও মনের মধ্যে রাগ জন্মালো ইয়াশের প্রতি। চলে যাক, এই পাষাণ মানুষটাকে নিয়ে সেও আর ভাববে না। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত প্রায় 12টার কাছাকাছি। অন্ধকার রুমটাতে একা বিছানায় শুয়ে আছে কাশফিয়া। ইয়াশ একবার এসেছিল রুমে, কাশফিয়া ইচ্ছে করেই কথা বলেনি ইয়াশের সাথে। তখন ওভাবে চলে যেতে বলা ইয়াশের নিশ্চয়ই রাগ হয়েছে। কাশফিয়ার এই ভুলে শাস্তি দিতে এখন আর কথাই বলবে না ওর সাথে। না বললে না বলুক, কাশফিয়াও ভাববে না ইয়াশকে নিয়ে। পাশ ফিরে তাকাতেই কারো উপস্থিতি টের পেল কাশফিয়া। বিকেলের ঘটনা মাথাচাড়া দিয়ে উঠলো আবারও। ভয়ে চিৎকার দিতে নিলেই কেউ আঁকড়ে ধরলো ওর কাঁপা কাঁপা ঠোঁটজোড়া। প্রথমে ভয় হলো, পরে আবারও মানুষটার গভীর আলিঙ্গনে শান্ত হলো কাশফিয়া। পরিচিত পারফিউমের গন্ধ, চেনা স্পর্শে বুঝতে বাকি নেই মানুষটা ইয়াশ। উঠে গিয়ে রুমের লাইট অন করলো ইয়াশ, কাশফিয়ার কাছটায় এসে বসে বলল, ভয় কিসের? তোমাকে ছোঁয়ার সাহস অন্য কারো আছে? তোমার রুমে আমি ব্যতীত আর কি আসবে? কাশফিয়া কিছুক্ষণ তাকালো ইয়াশের দিকে, কি যেন হলো ওর, নিজের সবটুকু ভর ছেড়ে দিল ইয়াশের ওপর। ইয়াশ হয়তো জানে না বিকেলের ঘটনা, কাশফিয়াও আর বলবে না, নইলে শান্ত বাড়িটা মাথায় তুলবে এত রাতে। কাশফিয়াকে বুকে টেনে নিল ইয়াশ, হাত বুলিয়ে দিল ওর মাথায়, আলতো করে চুমু দিল ওর পুরো মুখে। ওদের রুমের দরজার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে উজ্জ্বল, অবিরত ডেকে যাচ্ছে ইয়াশকে। ইয়াশের কানে আসলো উজ্জ্বলের গলার আওয়াজ, মনে হলো কোনো দরকারই ডাকছে। ইয়াশ মিষ্টি হেসে বলল কাশফিয়াকে, আসছি উপমা, ঘুমাবে না একদম, আজকে সারা রাত গল্প করবো আমরা। কথাটা বলেই উঠে পা বাড়ালো চলে যাবে বলে। ইয়াশ দরজার সামনে যেতে ডেকে বলল কাশফিয়া। শুনুন। ঘুরে তাকালো ইয়াশ, কাশফিয়ার কাছে এসে জিজ্ঞেস করলো ওকে, বলো, কিছু লাগবে? ওয়াশরুমে যাবে? না। তাহলে? কাশফিয়া কীভাবে কথাটা বলবে বুঝতেই পারলো না, নিজের পরনে থাকা এলোমেলো শাড়িটার দিকে তাকিয়ে। পরে আবারও ইয়াশের দিকে তাকালো। ইয়াশ হয়তো বুঝলো কিছু, কাশফিয়ার কাছে এসে জিজ্ঞেস করলো ওকে, চেঞ্জ করিয়ে দেবো? ওপর নিচ মাথা নাড়ালো কাশফিয়া, যা উত্তর হ্যাঁ। ইয়াশ কাবার থেকে একটা জামা বের করে নিয়ে আসলো, সুন্দর মতো পরিয়ে দিল কাশফিয়াকে। বারবার কল আসছে ইয়াশের ফোনে, হয়তো উজ্জ্বল কল দিচ্ছে, এখন ওকে যেতে হবে এখান থেকে। যাওয়ার আগে বলে গেল কাশফিয়াকে কোনো দরকার বললেই যেন কল দেয় ওকে। বাধ্য মেয়ের মতো ইয়াশের কথায় মাথা নাড়িয়ে সায় জানালো কাশফিয়া। কেটে গেছে বেশ কয়েকটা দিন।
কাশফিয়া এখন অনেকটা সুস্থ। আজকে কৌশিক আর ইনায়া এসেছে খন্দকার মঞ্জিলে। যদিও কৌশিক আর ইয়াসের সম্পর্কটা ভালো হয়নি এখনও, নানা কারণে ঝামেলা লেগে থাকে দুজনের মধ্যে। কিন্তু একমাত্র বোনকে না দেখে থাকবে কি করে কৌশিক? তাই তো রাগ হলেও বারবার ছুটে আসে কাশফিয়াকে দেখবে বলে। ইনায়া আর কাশফিয়া কি যেন কথা বলছে, মাঝে মধ্যেই আবারও হেসে উঠছে দুজনে। ইয়াস মাত্রই রুমে ঢুকেছিল, ননদ ভাবির এমন মধুর আলাপে বাগড়া দিতে চাইল না সে। চলে যাবে তখনই ইনায়ার ডাক আসলো ইয়াসের কানে। আরে ইয়াশ, চলে যাচ্ছিস কেন? তোর বউ নাকি তোর আদরের অভাবে শুকিয়ে যাচ্ছে। ওকে আদর দিয়ে সুস্থ করে তোল, আমি যাচ্ছি। ইয়াস তাকিয়ে আছে কাশফিয়ার দিকে। একটা খোলামেলা নাইটি পরেছে কাশফিয়া, পাতলা কাপড় ভেদ করে শরীরের অনেকাংশই দেখা যাচ্ছে। এগুলো নিশ্চয়ই ইনায়ের বুদ্ধিতে করেছে। কাশফিয়ার এমন উদ্ভট সাজ পোশাকে বিরক্ত হলো ইয়াস। ইনায়া রুম থেকে বেরিয়ে যেতে বলল রেগে মেগে। এসব কি পড়ছো উপমা? রুমের দরজাটাই বা খুলে রেখেছো কেন? বাড়িতে আমি ছাড়া আরো লোকজন আছে, জানা নেই তোমার? ইয়াসের ধমকে ভরকালো না কাশফিয়া, মুখ ভেঙচি কেটে বলল, এমনভাবে বলছেন মনে হচ্ছে আমি আপনার শার্ট পরে বসে আছি। এখানে এসে এমন হুজুর হয়ে গেলেন যে বাড়িতে তো 100টা কাপড় পরে প্যাকেট হয়ে থাকলো ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকেন। ইয়াসের এমনিতেই মাথা ঠিক নেই। কাশফিয়ার সাথে ঝামেলা করেও জিততে পারবে না, রেগে বকা দিয়ে বসবে, তারপর কাশফিয়া কান্নাকাটি করবে। এই ভেবে আর কথাই বাড়ালো না ইয়াস। চুপ করে গিয়ে ল্যাপটপ নিয়ে বসে পড়লো সোফায়। কাশফিয়ার রাগ হলো ইয়াসের কাজে। এই লোকটা এমন নিরামিষ হয়ে গেল কেন? সামনে মিষ্টি রেখেও কি খাওয়ার লোক জাগছে না ওর? কাশফিয়া এগিয়ে গিয়ে দাঁড়ালো ইয়াসের সামনে। ইয়াস ওকে লক্ষ্য করলো, ল্যাপটপের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কি চাই? ইয়াসের হাতের ল্যাপটপটা সরিয়ে কাশফিয়ার কোলে বসলো, 2 হাত দিয়ে গলা জড়িয়ে ধরে বলল, বাবু চাই। হঠাৎ এমন অন্তরে চমকে তাকালো ইয়াস। ওভাবেই বসে থাকলো, তারপর বলল কাশফিয়াকে, বাবু তো দেবই, কিন্তু কিন্তু কি? বাচ্চা সামলাতে পারবে? তুমি নিজেই তো বাচ্চা। তা বাচ্চা মেয়েকে বিয়ে করলেন কেন? পরিস্থিতির চাপে পড়ে। পরিস্থিতি কি আপনাকে গলা টিপে ধরে রেখেছিল? আদবুড়ো ইয়াস, তুই সুন্দরী কাশফিয়াকে বিয়ে কর। ভ্রু জোড়া আপনা আপনি কুচকে লই আসে, রেগে বলল ওকে। আমি আধবুড়ো? ফটাফট উত্তর দিল কাশফিয়া। তাছাড়া কি, বুড়ো বয়সে আমার মতো সুন্দরী কম বয়সী বউ পেয়েছেন, এই তো অনেক। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করুন। ইয়াস চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে কাশফিয়ার দিকে। মেয়েটা ইদানিং সাহস দেখাচ্ছে অনেক। ইয়াসকে তো এখন আর ভয় পায় না, বরং যখন তখন যা মুখে আসে তাই বলে দেয়। ইয়াসের গম্ভীর মুখ দেখে কিছুটা ভয় পেল কাশফিয়া। রাগ কমাতে কিছু না ভেবে চুপ করে চুমু দিয়ে বসলো ইয়াসের ঠোঁটে। নিজের কাজে সফল হলো বটে। ইয়াস মুচকি হেসে ওর কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো নিজের। ঠোঁট কামড়ে হেসে বলল ওকে, আমার মাথার রোমান্টিক ভূতটা তোমার মাথায় চেপেছে দেখছে। চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড়ো, ভূত চলে যাবে। কাশফিয়া বাচ্চাদের মতো গাল ফোলালো। ইয়াসকে আগের থেকেও শক্ত করে জড়িয়ে ধরলো, ওর ঘাড়ে মাথা রেখে কানের কাছে মুখ নিয়ে বলল, না, আমার বাবু চাই, সমস্যা হবে না। আপনি বাচ্চা সামলাবেন আর আমি আপনাকে। কাশফিয়ার এমন আবদারে গলে গেল ইয়াস। ঠোঁটে হাসি টেনে বলল, প্রতিবারের মতো আমাকে কাছে ডেকে পরে আবার পালানোর জন্য কান্না করবে না তো? কথা বলল না কাশফিয়া। লজ্জায় মুখটা গুজে নিল ইয়াসের বুকে। ইয়াসের ঠোঁটের হাসি চওড়া হলো, কোলে তুলে নিল ওকে। পড়ে যাওয়ার ভয়ে ইয়াসের গলা জড়িয়ে ধরল সে। কাশফিয়াকে বিছানায় রেখে ওর কানের কাছে গেল ইয়াস। ফিসফিস করে বলল, বেবি, আর ইউ রেডি ফর আ রাইড? কাশফিয়ার গাল দুটো লাল হয়ে গেছে লজ্জায়, হাত দিয়ে মুখ ঠেকেছে নিজের। ইয়াস হাসলো, কাশফিয়ার মুখের উপর থেকে হাত দুটো সরালো, কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল ওর লজ্জাবতীর লাজে রাঙা মুখটির দিকে। ইয়াস মুখ ডুবালো কাশফিয়ার গলায়। ওর অনাবৃত দেহের প্রতিটা ভাঁজে গভীর চুম্বন দিতে ব্যস্ত হলো সে। কাশফিয়ার চোখ দুটো বন্ধ করে খামচে ধরেছে ইয়াসের মাথার চুল। ফর্সা ত্বকে ইয়াসের করা লালচে দাগগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। ঘাড়ের ব্যথা পাওয়ার স্থানে আবারও ব্যথা পাওয়ায় অসহ্য যন্ত্রণায় ইয়াসকে নিজের থেকে সরিয়ে দিতে চাইল সে। চোখ পেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। অন্যদিকে তাকিয়ে বলল, আপনি কি মানুষ? ইয়াস তাকালো কাশফিয়ার মুখপানে। ওর নাকের সাথে নাক ঘষে বলল মাদকতা মিশ্রিত কণ্ঠে, কি করব বলো? তোমার আলিঙ্গন যে আমাকে উন্মাদ করে ছাড়ে। আই লুজ কন্ট্রোল ওভার মাই সেলফ। প্রত্যুত্তর করল না কাশফিয়া। চলে যেতে চাইলেই ইয়াস ওকে টেনে ফেললো বিছানায়। ঠোঁট কামড়ে হেসে বলল, আমার আদর সহ্য করতে পারবে না, আবার আমাকে কাছে রাখবে। দিস ইজ নট ফেয়ার। কাছে যখন ডেকেছই, আমার ভালোবাসার যন্ত্রণাও সহ্য করতে হবে।
কাশফিয়া কিছু বলতে চেয়েও পারল না। ইয়াশ আঁকড়ে ধরল ঠোঁট জোড়া। কাশফিয়াও আর দূরে সরানোর চেষ্টা করলো না ইয়াশকে। নিজেই যে বিপদ ডেকে এনেছে তা ভালো করে বুঝতে পারছে। ইয়াশ পুরোপুরি মত্ত হয়ে আছে কাশফিয়াতে। ওর হাতের অবাধ্য স্পর্শ আর অবর্ণনীয় অত্যাচারে পাগল প্রায় অবস্থা কাশফিয়ার। ইয়াশ এমনভাবে আচরণ করছে মনে হচ্ছে রাগ ঝাড়ছে ওর ওপর। কাশফিয়ার অসহায় আর্তনাদগুলো কানে আসলে পরক্ষণেই আবারও বুকে টেনে নিচ্ছে ওকে, আদর করে চুমু দিচ্ছে কপালে। এই জিনিসগুলোর জন্যই কাশফিয়ার এত ভালো লাগে ইয়াশকে। শত যন্ত্রণার মধ্যেও ইয়াশের এই যত্ন ভালোবাসা শান্তি দেয় ওকে। মাত্রই ওয়াশরুম থেকে বেরোলো ইয়াশ। মাথার ভেজা চুলগুলো টাওয়ালের সাহায্যে মুছতে মুছতে এসে দাঁড়িয়েছে আয়নার সামনে। একবার নিজেকে ভালো করে পরখ করলো, তারপর গিয়ে দাঁড়ালো বিছানায় শুয়ে থাকা কাশফিয়ার পাশে। মেঝেতে হাঁটু গেড়ে বসে এক ধ্যানে কাশফিয়ার মুখটার দিকেই তাকিয়ে আছে ইয়াশ। মনে মনে ভাবছে, আমার মতো হ্যান্ডসাম ড্যাশিং গুড লুকিং একটা ছেলে কিনা এমনি আধবুড়া বলে, এমন অন্যায় মানা যায়? পাশে কারো উপস্থিতি টের পেয়ে কাশফিয়া চোখ খুলে তাকালো। ইয়াশকে সামনে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি দেখছেন? আমার উপমাকে। কথাটা বলে মিষ্টি হাসলো ইয়াশ। উঠে বসলো বিছানায়। কাশফিয়ার কাছে এগিয়ে গিয়ে আলতো করে ঠোঁট ছোঁয়ালো কাশফিয়ার ঠোঁটে। হঠাৎ স্পর্শে কেঁপে উঠল কাশফিয়া। শক্ত করে জড়িয়ে ধরলো ইয়াশকে। ইয়াশের ঠোঁটের ছোঁয়া গভীর হচ্ছে, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে কাশফিয়ার। ইয়াশকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিয়ে বলল সে, কি করছেন এসব? রোমান্টিক ভূতটা বিরক্ত করছে। আমাকে আধবুড়ো বলে শাস্তি দিয়েছে। প্রত্যুত্তর করলো না কাশফিয়া। কি যেন ভাবছে সে। কিছুক্ষণ চুপ থেকে তাকালো ইয়াশের দিকে। পরনের এলোমেলো শাড়িটা ঠিক করে নিয়ে উঠে দাঁড়ালো। ইয়াশের কানের কাছে গিয়ে বলল, রোমান্টিক ভূতটা বিরক্ত করছে? আপনাকে আধবুড়ো বলার শাস্তি যদি এত মিষ্টি হয়, তাহলে আজকের পর থেকে আমি আপনাকে উঠতে বসতে 100 বার আধবুড়ো বলবো। কথাটা বলে এক দৌড়ে ওয়াশরুমে চলে গেছে কাশফিয়া। বারবার ডেকেও ইয়াশ দাঁড় করাতে পারলো না ওকে। ওর থেকে পালাতেই যে এটা করলো বুঝতে বাকি নেই ইয়াশের। ওয়াশরুমের দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে ইয়াশ। কাশফিয়াকে ডেকে বলছে, উপমা, কি হলো? বিছানার উপরে রাখা শাড়িটি পুরো রেডি হয়ে এসো, আমি অপেক্ষা করব। ইয়াশের কথা কাশফিয়ার কানে গেল কিনা সন্দেহ। উত্তর না পেয়ে আবারও ভাবলো ডাকবে ওকে। উজ্জ্বল তখন ওর রুমের পাশ দিয়েই যাচ্ছিল। দরজা খোলা, তাই চোখ পড়ল ইয়াশের দিকে। গলা খাঁকারি দিয়ে বলল উজ্জ্বল, বাবা, বদমেজাজি ইয়াশ কিনা বউ পাগল ইয়াসে পরিণত হয়েছে। প্রেম ভালোবাসা তো ভালোই চলছে, তা আমি চাচ্ছি কবে? ইয়াশ ঘুরে তাকালো উজ্জ্বলের দিকে। আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে এসে বলল, খুব শীঘ্রই। উজ্জ্বল হাসলো, কেবল চলে গেল নিজের রুমে। ইয়াশ বসে আছে সোফায়, ফোন ঘাঁটছে নিজের। কখন কাশফিয়া ওয়াশরুম থেকে বেরোবে তারই হয়তো অপেক্ষা করছে এত সময় ধরে। উজ্জ্বলের নাম্বারটা থেকে কল আসছে বারবার। ইয়াশ ভাবলো দরকারি কিছু বলবে, উঠে পা বাড়ালো বাইরে যাবে বলে। তখনই সামনে এসে দাঁড়ালো কাশফিয়া। পেটিকোট ব্লাউজ ছাড়া পরনে আর কিছুই নেই কাশফিয়ার। ইয়াশের দিকে তাকিয়ে বোকার মতো হাসছে সে। ইয়াশের রাগ লাগছে কাশফিয়ার এমন আচরণে। দ্রুত দরজা আটকে দাঁড়িয়েছে, এসেও সামনে বলছে মেজাজ দেখিয়ে। কাশফিয়া হাতে ইয়াশের দেওয়া শাড়িটা নিয়েই দাঁড়িয়েছিল। ইয়াশের এমন ডাকান্বিত চেহারা দেখে শাড়িটা ছুঁড়ে ফেললো বিছানায়। অন্যদিকে মুখ ফিরিয়ে নিল সে। বলল অভিমান করে, জামা কাপড় নেই তোমার? এসব কে? সবসময় এভাবে বকাঝোকা করেন কেন? আমাকে এখন আর ভালো লাগে না, তাই না? চোখ বন্ধ করে একটা শ্বাস ছাড়লো ইয়াশ। মনে মনে বকাবকি করলো নিজেকেই। মাঝে মধ্যে যে কেন এমন করে নিজেও জানে না সে। কাশফিয়ার অভিমান হয়েছে বুঝলো ইয়াশ। পেছন থেকে ওকে জড়িয়ে ধরলো, গিয়ে বলল, যে শাসন করে সে তো বেশি ভালোবাসে। ভালোবাসি কথাটা কি মুখে বলতে হয় বারবার? ভালোবাসি না বললেই তোমাকে আমি ভালোবাসি। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে যাব। তুমি আমার সূচনা ছেলে, আর শেষ নিঃশ্বাসেও তুমিই থাকবে। আমি তোমাকে ভালোবাসি উপমা, নিজের সবটুকু দিয়ে ভালোবাসি। আমি চাই তুমি কেবল আমার থাকো। তোমার ভাবনা ভালোবাসা সবটাই হোক আমাকে ঘিরে, তাই তো এত আগলে রাখি তোমায়। শান্ত হলো কাশফিয়া। তাকালো ইয়াশের মুখপানে। মনে মনে নিজের উপরে রাগ হলো। বারবার না বুঝে কেন ভুলভাবে ইয়াশকে। ইয়াশ শক্ত করে জড়িয়ে ধরলো কাশফিয়াকে। কাশফিয়াও নিজের মাথা রাখলো ইয়াশের বুকে। ভুল বোঝাবুঝি মিটে গেল দুজনের। কিছু সময় না যেতেই হইচই শুরু হয়েছে নিচে। কানে এলো ইয়াশ কাশফিয়া দুজনেরই। কাশফিয়াকে রুমে বসতে বলে ইয়াশ নিচে নামলো কি হয়েছে জানবে বলে। উজ্জ্বলের মুখে সবটা শুনে বুঝলো বাড়ির আশেপাশে ঈশানকে দেখেছে সিমি সহ অন্যরাও। রাগ হলো। ঈশানের ফর্সা চেহারাটা অন্ধকারে ঢেকে গেল মুহূর্তে। কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল ইয়াশ। পিছু পিছু গেল উজ্জ্বল।
কাশফিয়াদের চলে যাওয়ার সময় হয়ে এসেছে, হয়তো আরও কিছুদিন এখানে থাকবে, তারপর আবারও লন্ডন ব্যাক করবে ওরা। আজকে কাশফিয়া সকাল থেকেই রান্নাঘরে শাশুড়িকে সাহায্য করছে সকল কাজে। আফিয়া মাত্র এসেছে রান্নাঘরে, কাশফিয়াকে এত কাজ করতে দেখে বারবার বলছে ওকে রুমে যেতে, কিন্তু কাশফিয়া শুনলো না ওর কথা। আফিয়া এগিয়ে গেল, কাশফিয়ার হাতে থাকা খুন্তিটা কেড়ে নিয়ে বলল, তোমাকে এসব বলতে হবে না কাশফিয়া, তুমি আমার ভাইয়ের একমাত্র আদরের বউ। এসব করছো জানলে সে আমাদের গর্দান নেবে। তুমি বরং আমাকে ফুপি ডাক শোনানোর দায়িত্বটা পালন করো। শেষের কথাটায় কিছুটা লজ্জায় পেল কাশফিয়া। সুফিয়া বেগমও মুচকি হাসছেন মেয়ে বৌমার কথা শুনে। কাশফিয়ার চোখ গেল দরজার দিকে, মমি এসে দাঁড়িয়ে আছে অসহায়ের মতো। কাশফিয়ার কেমন মায়া হলো ওকে দেখে, কাছে গিয়ে কোলে নিল মমিকে। আফিয়া আর সুফিয়া বেগমের কথা মেনে যেতে শুরু করলো নিজের রুমের দিকে। রুহির রুমের পাশ দিয়ে যাচ্ছিল কাশফিয়া, দরজাটা খোলা দেখে চোখ গেল নিস্তব্ধ রুমটার দিকে। পা জোড়া থেমে গেল ওর, দরজায় লাগানো পর্দাটা সরাতেই দেয়ালে টাঙানো রুহির ছবিটায় চোখ আটকে গেল ওর। আস্তে আস্তে হেঁটে গিয়ে দাঁড়ালো ছবিটার সামনে। রুহির শ্যামলা মুখের মন ভোলানো সেই হাসিটা আবারও দেখলো কাশফিয়া। নিঃসন্দেহে ওকে নাম দেওয়া যায় মায়াবতী। এই অতি সুন্দর মেয়েটাকে ইয়াশ এত অবজ্ঞা করলো ওর জন্য। মাঝে মধ্যে এগুলো ভাবলে মনে হয় রুহি সত্যি বলতো কাশফিয়া ভাগ্যবতী। দেয়ালে টাঙানো রুহির ছবিটা হাত দিয়ে ছুঁয়ে দেখলো কাশফিয়া। ও নেই ভাবতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সেদিন যদি কোনোভাবে রুহির জায়গায় কাশফিয়া গিয়ে দাঁড়াতো, কোনোভাবে যদি বেঁচে যেত রুহি, হয়তো মেয়েটার অপূর্ণ ইচ্ছাগুলো কিছুটা হলেও সত্যি হতো। সেমির ডাকে ধ্যান ভাঙলো কাশফিয়ার। নিজেকে স্বাভাবিক করে বেরোলো রুহির রুম থেকে। যাওয়ার আগে পুরো রুমটাতে চোখ বুলিয়ে গেল সে। ঈশানকে পাগলের মতো খুঁজে যাচ্ছে ইয়াশ। ওর নামটা মাথায় এলেই রাগে রক্তবর্ণ ধারণ করছে ওর চোখ দুটো। ঈশানকে নিজ হাতে মারতে না পারলে শান্তি পাবে না সে। এগুলো ভাবতে ভাবতে পারিবারিক কবরস্থানের দিকে যাচ্ছিল ইয়াশ। আজকে একবার ঘুমন্তপুরীকে দেখে আসবে সে। রুহির কবরের সামনে আসতেই থমকে দাঁড়ালো ইয়াশ। ওর উপস্থিতি টের পেয়ে কেউ একজন দ্রুত চলে গেল ওখান থেকে। ইয়াশের সন্দেহ হলো, মনে হলো লোকটাকে আগেও দেখেছে। কিছু না ভেবে পিছু নিল। কিছু দূর যেতেই সুফিয়া বেগমের সাথে ধাক্কা লাগলো ইয়াশের। ওনার চিন্তিত মুখটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে আম্মু? আমার উপমা ঠিক আছে? সুফিয়া বেগমের কেমন লাগছে ইয়াশকে এখানে দেখে। ভয়ে হাত পা কাঁপছে ওনার, তবু নিজেকে সামলে নিয়ে বললেন, না, বৌমা ঠিক আছে। তাহলে এই সময়ে এখানে আসলে যে? আমি এখানে আসছি এটা তো তোমাকে বলে আসলাম। কি উত্তর দেবেন বুঝতে পারলেন না সুফিয়া বেগম। শুকনো ঢোক গেলে আমতা আমতা করে বললেন, এমনি ইয়াশ, পুলিশের মতো জেরা করছো কেন? কারণ আছে তাই। তুমি ঈশানের সাথে দেখা করতে এখানে এসছো, তাই না আম্মু? কয়েক পা পিছিয়ে গেলেন সুফিয়া বেগম। ইয়াশ বুঝলো কি করে বিষয়টা। মায়ের থমথমে মুখটা দেখে বুঝতে বাকি নেই তার আন্দাজটা তাহলে ঠিক। ইয়াশের রাগ হলো প্রচণ্ড। এত কিছুর পরেও ঈশানের প্রতি ওর মায়ের মায়া কমেনি। ছেলের রাগান্বিত মুখশ্রীর দিকে তাকিয়ে আছেন সুফিয়া বেগম। সামনের রাস্তা ধরে ইয়াশ যেতে চাইলে উনি থামিয়ে দিয়ে পর হাত ধরে বললেন, ঈশান রোহিকে মারেনি ইয়াশ, রোহি তো ওর ফোর, কিভাবে ওকে মারবে বল? ইয়াশ এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিল মায়ের থেকে। রেগে কিছু বলতেই যাচ্ছিল, থেমে গেল উজ্জ্বলের চোখের ইশারায়। ওদের থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে আছে উজ্জ্বল। আস্তে ধীরে সুফিয়া বেগমের পাশে এসে দাঁড়ালো। রাগত স্বরে ওনাকে বলল, আপনার আবেগ আপনি নিজের কাছে রাখুন চাচি। ক্যাফের সিসিটিভি ফুটেজ দেখে আমি আন্দাজ করেছি ওটা ঈশানী। বাংলাদেশ পুলিশ ওকে খুঁজছে, সেজন্য তো পালিয়ে বেড়াচ্ছে। ও এসে যেই না মন ভরানো কথা বলল আপনি গলে গেলেন। আমার অসুস্থ বোনটাকে ও মেরে ফেলেছে। আপনি যদি ওর ছটফটানো দেখতেন তাহলে বুঝতেন কতটা কষ্ট পেয়ে এসে মারা গেছে। আমার বোনের জায়গায় আপনার মেয়ে থাকলেও ঈশানের প্রতি এভাবেই মায়া দেখাতেন? কিছু বললেন না সুফিয়া বেগম। বলার ভাষাও নেই ওনার। সত্যিই তো ঈশানের মিথ্যা কথায় এত প্রমাণ পাওয়ার পরেও তিনি বিশ্বাস করে নিলেন ও কিছুই করেনি। না না, উনি ভুল, কিন্তু ঈশানের প্রতি যে ওনার আলাদা মায়া, শতবার ভুল করেও কাছে এসে আম্মু বলে ডাকলেই ওনার মন গলে যায়। ইয়াশ আর উজ্জ্বল দুজনেই ছুটল রেল স্টেশনের রাস্তাটা ধরে। সুফিয়া বেগম পাথরের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন ওখানে, তারপর আবারও হাঁটতে শুরু করলেন ওদের সাথে। কিছু দূর গিয়েই ঈশানকে পেয়েও গেল ইয়াশ। ঈশান দাঁড়িয়ে আছে রেল লাইনে। অন্যদিক থেকে ঝনঝন শব্দ তুলে এগিয়ে আসছে ট্রেন। ইয়াশ বুঝলো ঈশান আত্মহত্যা করতে চাইছে, কিন্তু ইয়াশের যে ইচ্ছে করছে ওকে ইচ্ছে মতো মারতে 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 মেরে ফেলতে, বাঁচিয়ে রেখে মৃত্যুর স্বাদ দিতে। ইয়াশ এগিয়ে যাচ্ছিল ঈশানের দিকে। উজ্জ্বল ওর হাত ধরে নিল, চোখের ইশারায় বাধা দিল যেতে। সুফিয়া বেগম লক্ষ্য করলেন সবটা, চিৎকার দিয়ে ডেকে উঠলেন ঈশানকে, ঈশান চলে আয় বাবা, ট্রেন আসছে।
ঈশান নিষ্প্রাণ চোখে তাকালো মায়ের দিকে। মৃত্যু অতি সন্নিকটে বুঝতে পারল সে, তবু ঠোঁটে হাসি টেনে বলল সুফিয়া বেগমের উদ্দেশ্যে, আমি পাপ করেছি আম্মু, আমার প্রতি কোনো মায়া বাঁচিয়ে রেখো না, আমাকে মরতে দাও। আমি কারফিয়ার ক্ষতি করতে চেয়েছি, হুশ জ্ঞান হারিয়ে টাকার লোভে ইয়াসকে মারতে চেয়েছি। রুহির মৃত্যুর কারণও আমি মরার মতো বেঁচে আছি। চোখ বুজলে রুহি বারবার আমার সামনে আসে, কৈফিয়ত চেয়ে বলে, ভাইয়া আমার ভুল কি? কেন এমন করলে আমার সাথে? আমার ভেতরটায় যন্ত্রণা হয় আম্মু, আমি মুক্তি পেতে চাই। মৃত্যু ছাড়া যে আর কোনো উপায় নেই। তুমি ভালো থেকে আম্মু, তোমার ওই পাপী ছেলেকে ভুলে যাও। কথাগুলো বলে থামলো ঈশান। ইয়াসের কানে বাজছে বারবার, টাকার লোভে মারতে চেয়েছি মানে? কে ঈশানকে টাকা দিয়েছে ওকে মারার জন্য? ভাবনা জগৎ থেকে বেরোলো ইয়াস। দ্রুত ছুটে গেল ঈশানকে বাঁচাতে, কিন্তু তার হাত উঁচিয়ে ওকে থামতে বলল ঈশান। ইয়াস তবু শুনল না ওর কথা। কাছে যাওয়ার আগে ট্রেনের নিচে কাটা পড়ল ঈশান। ছিন্ন ভিন্ন হয়ে গেল ওর শরীরটা। পায়ের গতি কমে গেল ইয়াসের। থম মেরে দাঁড়িয়ে রইল ওখানে। মনের মধ্যে একটু হলো খারাপ লাগা কাজ করছে ওর। ছেলেটার চোখে যে আফসোস দেখেছিল, বাঁচতে চাওয়ার প্রবল ইচ্ছা দেখেছিল। মানুষ তার ভুল বুঝতে পারলে তো তাকে বাঁচার সুযোগ দেওয়া উচিত। এই ভেবেই ইয়াস ছুটে গিয়েছিল ওকে বাঁচাতে, কিন্তু শেষ রক্ষা হলো না। এই দিক থেকে ঈশানের জন্য খারাপ লাগলেও রুহির মুখটা মনে পড়লেই ঈশানের প্রতি রাগ লাগছে। ওর মনে হচ্ছে এটাই ওর প্রাপ্য। উজ্জ্বল দাঁড়িয়ে আছে ইয়াসের থেকে কিছু দূরে। ঈশানের মৃত্যুতে যায় আসে না ওর। এত ঘৃণা জন্মেছে বোনের মৃত্যুর পরে, আর আজ তো ঈশান নিজ মুখে বলল সবটা। সোফিয়া বেগম তখনই দপ করে বসে পড়েছিলেন মাটিতে। চোখের সামনে ছেলের মৃত্যু মানতে পারছেন না তিনি। পাথরের মতো বসে আছেন এখনও। কাঁধে কারো হাতে স্পর্শ পেয়ে ঘাড় ফিরিয়ে তাকালেন সোফিয়া বেগম। ওনার স্বামী আনোয়ার সাহেব দাঁড়িয়ে আছেন সামনে। শুরু থেকে সবটাই শুনলেন তিনি। স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই ওনার কাছে, তবুও বললেন, এটা ঈশানের নিয়তি, মেনে নাও সুফিয়া। আমরা কান্নাকাটি করলেও ও আর ফিরে আসবে না। ঈশানের মৃত্যুটা চতুর্থ দিন। সোফিয়া বেগম সেদিন থেকে দরজা লাগিয়ে বসে আছেন নিজের রুমে। প্রয়োজন ছাড়া বের হন না তেমন। যতই ভুল করুক ঈশান, চোখের সামনে ওর এমন যন্ত্রণাদায়ক মৃত্যু কষ্ট দিচ্ছে ওনাকে। বারবার দৃশ্যটা ভেসে উঠছে চোখের সামনে। ওকে তো ছোটোবেলা থেকে মানুষ করেছেন কোলে পিঠে করে, সবার থেকে ভালোবাসা দিয়েছেন বেশি। সেই ছেলে কিনা চোখের সামনে মারা গেল ওভাবে। কিছুতেই যে ছেলের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারছেন না সোফিয়া বেগম। দরজাটা হালকা খোলা ছিল। সোফিয়া বেগমের চোখ গেল দরজার দিকে। বুঝলেন কেউ দাঁড়িয়ে আছে বাইরে। নিজেকে স্বাভাবিক করেই দরজার উপরে দাঁড়িয়ে থাকা মানুষটাকে প্রশ্ন করলেন, কে ওখানে? সাথে সাথেই দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো কেউ। তাকে দেখলেন সোফিয়া বেগম। কাশফিয়া এসেছে ওনার রুমে। বৌমাকে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল মুহূর্তেই। কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে গলায় বললেন, কি হয়েছে মা, কিছু লাগবে? তোমাকে দেখতে আসলাম। সোফিয়া বেগম মিষ্টি হেসে বললেন কাশফিয়াকে। আচ্ছা। কাশফিয়াও হাসলো ওনার হাসির উত্তরে। হেঁটে গিয়ে বসলো বিছানায়। কিছুক্ষণ চুপ থেকে বলল সোফিয়া বেগমকে, তোমার ছেলে পাঠালো। অবাক চোখে তাকালেন সোফিয়া বেগম। ইয়াস পাঠিয়েছে তার বউকে সোফিয়া বেগমের খবর নেওয়ার জন্য? ছেলের সাথে সম্পর্কটা ওনার এতটা তিক্ত হয়ে গেছে যে শেষ কবে সুন্দর মতো কথা বলেছিলেন তাও মনে নেই। মুখে মিষ্টি হাসি টেনে বললেন সোফিয়া বেগম, আমার মন ভালো নেই দেখে এসব বলে সান্ত্বনা দিচ্ছ? না, আমাকে তো উনিই পাঠালেন। তুমি নাকি একা একা বসে আছো মন খারাপ করে, আমাকে বললেন কিছুক্ষণ এসে কথা বলতে। কথাগুলো শুনে মনের মধ্যে ভালো লাগা কাজ করলো সোফিয়া বেগমের। অজান্তেই চোখ পেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো ওনার। ইয়াসের তবে রাগ কমেছে ওর মায়ের প্রতি। এই দিনটার জন্যই যে অপেক্ষা করছিলেন তিনি। এক ছেলের পরিবর্তনে খুশি হলেও অন্য ছেলের মৃত্যু যে ভেতরটা পোড়াচ্ছে ওনার। সোফিয়া বেগম আর ইয়াস দাঁড়িয়ে আছে পাশাপাশি। ইয়াস ছাদে এসেছে অনেকক্ষণ। সোফিয়া বেগম এসেছিলেন রোদে শোকাতে দেওয়া কাপড় নিতে। তখনই দেখলেন ছেলেকে। ইচ্ছে হলো কথা বলার। কতদিন হলো আম্মু ডাক শোনেন না ইয়াসের মুখে। নিজে গিয়ে পাশে দাঁড়ালেন ইয়াসের। ইয়াস দেখলো কিনা সন্দেহ, নীরব রইল সে। সোফিয়া বেগম প্রথমে কথা না বললেও কিছুক্ষণ অপেক্ষার পর নীরবতা ভেঙে বললেন তিনি, আমি তোমার সাথে কথা বলতে চাই ইয়াস, সময় আছে তোমার? ইয়াস আগের মতো দাঁড়িয়ে থেকেই উত্তর দিল সোফিয়া বেগমের কথার। শুনছে। আমার প্রতি তোমার এত রাগ কেন ইয়াস? আমাকে আম্মু বলে ডাকতে মুখে বাঁধে তোমার? আমার কি ইচ্ছে করে না তোমার মুখে আম্মু ডাক শুনতে? কেন এত দূরত্ব বাড়ালে এই বাড়ি আর বাড়ির মানুষগুলোর সাথে? ইয়াস আলতো হাসলো, তাচ্ছিল্যের স্বরে বলল,
তোমার তো বয়স কম হয় না আম্মু। রাগ আর অভিমানের মধ্যে ফারাক বুঝতে পারো না? কথা নেই সুফিয়া বেগমের মুখে। ইয়াসের কথার মানে কি এটাই যে সে অভিমান করেছে মায়ের ওপর? সুফিয়া বেগমের চুপসে যাওয়া মুখটা দেখে হাসি পেল ইয়াসের। ছাদের রেলিংয়ে ভর দিয়ে তাকালো আকাশপানে, দীর্ঘশ্বাস ছেড়ে বলল ওনাকে, আমারও তোমার স্নেহ পেতে ইচ্ছে করে। প্রচণ্ড জ্বরে গা পড়ে গেলে একা রুমে শুয়ে থেকে বিড়বিড় করে আমি তোমাকে ডাকতাম, আশা করতাম তুমি আসবে, মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেবে। তুমি কি এসব কখনো করেছো? দু এক পা পিছিয়ে গেলেন সুফিয়া বেগম, স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন ইয়াসের দিকে। বলতে ইচ্ছে করলো ওনার, ইয়াস তোমাকেও আমি ভালোবাসি বাবা, কিন্তু মনের কথা মনেই রয়ে গেল। মুখ ফুটে বললেন না কিছুই। মায়ের নির্নাক চাহনি দেখে অবাক হয়ে বলল ইয়াস, তুমি আমাকে ভালোবাসোনি আম্মু। আমাকে সব সময় দূরে ঠেলে দেওয়ার কারণটা কি বলবে? এই যে তোমাদের এত অভিযোগ আমি বাড়িতে আসি না, তোমাদের সাথে কথা বলি না, এগুলো কেমনি এমনি